2009 সালে আমি এক প্রতারকের হাত ধরে বাসা থেকে চলে আসি। আসার সময় বাসা থেকে মায়ের 5 ভরি গহনা আর বাবার বেতনের নগদ 20,000 টাকা নিয়ে প্রতারকের সাথে পাড়ি জমাই নতুন জীবনের আশায় আমি ভোর 6টা বাজে বাসা থেকে বের হই। 2009-এর দিকে ও ফোন এতটা সচল ছিল না 2021-এর মতো। প্রতারকটা আমাদের এলাকার ভাড়াটিয়া ছিল। চিঠির মাধ্যমে তার সাথে আমার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। 2009 সালের কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে। ট্রেনের জন্য দুজনে অপেক্ষা করি। আমি ভয় পাচ্ছিলাম, আবার সুখও পাচ্ছি, কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করব। তাই আমরা রেলে করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর সে বলল, মুনা তোমার টাকাগুলো দাও তো। তখন আমি নিজের কাছে 5,000 রেখে বাকি 15,000 তাকে দিয়ে দেই। আর সে আমাকে বলে, কত এনেছো? আমি তাকে বলেছি 15,000 এনেছি, আর কিছু গহনা। সে শুধু আমাকে বলল, গহনাগুলো সাবধানে রেখো। আমরা একটা খাবার হোটেলে ঢুকি আর নাস্তা করি। হোটেল থেকে বের হয়ে সে মোবাইলের দোকানে ঢুকে। সে আমার টাকা একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে 12,000 টাকা দিয়ে, আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয়। তার মোবাইলটার দাম 1,000 টাকা এমন হবে। সে মোবাইল কিনে আমাকে বলে, এ শহরে এমন দামি মোবাইল না থাকলে ভালো চাকরি জুটবে না। আমিও তার কথা বিশ্বাস করে নিলাম। এরপর সে আমাকে নিয়ে তার বন্ধুর বাসায় ওঠে। বন্ধুটা একটা রুমে থাকে, সেখানে আমরা দুইজন। রাতে আমি আর ও নিচে থাকে, আর বন্ধুটা চৌকির উপরে থাকে। সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। পরের দিন সকালবেলা তার বন্ধু চাকুরিতে যাওয়ার পর সে আমাকে বলে, দেখি তোমার কাছে কি কি গহনা আছে। আমি গহনাগুলো বের করে তাকে দেখাই, আর টাকাগুলো আমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখি। তারপর তার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়। এভাবে কয়েকদিন যায়, কিন্তু সে আমাকে বিয়ে করছিল না। আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দেই, তারপরেও সে আমাকে বিয়ে করছে না। সে আমাকে বলে, ভালো দিনে বিয়ে করতে হয়, আমি তোমাকে শুক্রবার দিন বিয়ে করব। আমিও তার কথা বিশ্বাস করি। ওই বাসাটায় 4 দিন অতিক্রম করার পর সে একদিন বাহির থেকে এসে আমাকে বলে, মোনা আমরা যে অবিবাহিত একসাথে আছি, এলাকার কয়েকটি ছেলে পেলে সেটা জেনে যায়। এখন তারা বাসার দিকে আসছে, আমরা কি করব? এটা বলার কিছু সময় পর 3টা ছেলে আসে, আর আমাদেরকে নানা রকমের বাজে কথা বলতে থাকে। ও ছেলেদের কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে চায়, কিন্তু তারা রাজি হয় না। তখন ছেলেগুলো বলে তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে। আর তার বন্ধুর বাসাটা এমন একটা জায়গায় ছিল, আশেপাশে মানুষ আছে, কিন্তু বাড়ির দরজা আটকিয়ে দিলে কে কি করে সেটা কেউ খোঁজ রাখে না, আর দেখাও যায় না। আমার তো শয়তানটার নামও বলা হয়নি। শয়তানটার নাম ছিল রাজীব। তখন তারা আমাদের বিভিন্ন ভয় দেখায়। এক পর্যায়ে নিরুপায় হয়ে আমরা রাজি হয়ে যাই। ওই দিন ওই ছেলে 3টাই আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি খুব ভেঙে পড়ি এবং রাজীবকে বিয়ের জন্য বলি। রাজীব আমাকে বলে, পরশুদিন আমরা বিয়ে করব। তার পরের দিন রাজীবের বন্ধু রাজীব বাসা না থাকা অবস্থায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে। রাজীব বাসা আসার সাথে সাথে তাকে ঘটনাটা বলতেই সে আমাকে বলে, এরকম কিছু হয় না এসব করলে। বন্ধু মানুষ থাকতে দিছে আমাদের, তার সাথে না হয় একটু সময় কাটালা, তাতে কি হয়েছে? আমি তার কথা অবাক হয়ে যাই, এটা কি বলে। সেদিন রাতে রাজীব আমাকে বলে, চলো আমাদের বাড়িতে চলে যাই। তার আগে আমার বড় বোনের বাড়িতে গিয়ে